বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি এই মুহূর্তে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের ইকোনমিক্সের সম্পূর্ণ সাজেশনগুলো তুলে ধরবো এবং কী কী প্রশ্ন পড়তে হবে এবং আমাদের ইকোনমিক্সের টোটাল ফুল মার্কস কিন্তু পেতে গেলে কিন্তু আমাকে আজ এই মুহূর্তে যে প্রশ্নগুলো তোমাদের জন্য শেয়ার করছি সেই প্রশ্নগুলো অবশ্যই রেডি রাখতে হবে। তার আগে অবশ্যই বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে, তার কারণ কিছু কিছু চালাকিও বিষয় রয়েছে, সেটাও তোমাদের সামনে বলবো। সেটা হচ্ছে আমাদের ইউনিট 1, অর্থাৎ আমাদের রয়েছে যেটা অর্থ, ব্যাংকিং এবং মুদ্রাস্ফীতি। এখান থেকে কিন্তু একটা 4 মার্কের প্রশ্ন এবং একটা 6 মার্কের প্রশ্ন আসবে। অর্থাৎ বুঝতেই পারছো, ইউনিট 1 থেকে 6 মার্কের প্রশ্ন কিন্তু আমরা একটা করতে পারছি এবং ইজিলি আমাদের করতেও হবে। ইউনিট 2 থেকে আমাদের কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে 3টে 2 মার্কের প্রশ্ন এবং একটা 4 মার্কের প্রশ্ন। অর্থাৎ 3 দুগুণি 6 মার্ক এবং একটা 4 মার্ক, অর্থাৎ 10 মার্ক কিন্তু ইউনিট 2তেও রয়েছে। ইউনিট 3 হচ্ছে সবথেকে উইক পার্ট, যেটা হচ্ছে শিল্প, যেখান থেকে মাত্র 2 মার্কের প্রশ্ন আমাদের করতে হবে। এবং তারপরে আমাদের রয়েছে ইউনিট 4, যেটা রয়েছে আমাদের পরিষেবা ক্ষেত্র থেকে কিন্তু আমাদের 4 মার্কের প্রশ্ন পড়তে হবে। আর একটা বিষয় রয়েছে আমাদের ইউনিট 5, যেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। এখান থেকে কিন্তু আমাদের একটা 2 মার্কের কোশ্চেন এবং তার সঙ্গে একটা 6 মার্কের কোশ্চেন, অর্থাৎ মোট 8 মার্ক কিন্তু আমাদের এই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এখান থেকে কিন্তু স্বাভাবিকভাবে রয়েছে। তাহলে আমরা যদি ওভারঅল বিষয়টা যদি লক্ষ্য করি, আমরা যদি আমাদের প্রশ্নের দিকে লক্ষ্য করি যে আমাদের পরীক্ষাতে প্রশ্ন কেমন আসতে চলেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে টোটাল আমাদের 2 মার্কের কোশ্চেন কিন্তু সব মিলে আমাদের লিখতে হচ্ছে 6টা, আর আমাদের 4 মার্কের কোশ্চেন লিখতে হচ্ছে আমাদের 4টে, এবং আমাদের 6 মার্কের কোশ্চেন আমাদের কিন্তু লিখতে হচ্ছে 2টো। বোঝা গেল? তার মানে 6 মার্কের কোশ্চেন আমাকে লিখতে হচ্ছে 2 মার্কের কোশ্চেন 2টো লিখতে হচ্ছে, 4 মার্কের কোশ্চেন আমাকে লিখতে হচ্ছে 4টে, আর 2 মার্কের কোশ্চেন আমাকে লিখতে হচ্ছে 6 মার্কের কোশ্চেন আমাকে লিখতে হচ্ছে 2টো। তাহলে মোট 6 দুগুণি 12 মার্ক, এদিকে হচ্ছে 16 মার্ক আর এদিকে হচ্ছে 12 মার্ক। এই মোট হচ্ছে আমাদের 24 আর 16, অর্থাৎ 40 মার্কের কিন্তু আমাদের পরীক্ষা। এবার আমরা সরাসরি চলে যাব যে আমাদের কি কি প্রশ্নগুলো পড়তে হবে। দেখো, প্রথম আমি একদম স্পেশালি কয়েকটা করে প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো রেডি তোমাকে করতেই হবে পরীক্ষাতে 100% কমন পাওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে অর্থনীতি, অর্থ, ব্যাংকিং এবং মুদ্রাস্ফীতি। এখান থেকে 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে: অর্থের প্রধান কার্যাবলী ব্যাখ্যা করো, অর্থ গুণক কি, এটি কিভাবে কাজ করে, ক্রেডিট সৃষ্টি বলতে কী বোঝো, প্রক্রিয়াটি ব্যাখ্যা করো বা ঋণ সৃষ্টি যাকে বলা যায়, ডিমান্ড পুল ইনফ্লেশন ও কস্ট পুল ইনফ্লেশনের মধ্যে পার্থক্য কী, স্টাকফ্লেশন মানে কি, সিআরআর ও এসএলআর এর ভূমিকা ব্যাখ্যা করো, রেপো রেট ও ব্যাংক রেটের মধ্যে পার্থক্য লেখো, অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক কিভাবে সাহায্য করে, ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলো কী কী। এবার একটা কথা বলি, এখান থেকে 2-একটা প্রশ্ন রয়েছে, যেমন অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক কীভাবে সাহায্য করে। এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে 6 মার্ক রূপেও কিন্তু আসতে পারে, সেটা কিন্তু মেন্টালি তোমাদের রেডি থাকতে হবে, ঠিক আছে? শুধু মনে রাখবে অর্থ ব্যাংক ব্যবস্থা, এখান থেকে কিন্তু 2 মার্কের কোশ্চেন আসবে না, 4 এবং 6 এটাই কিন্তু আসবে। 6 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রথম যে প্রশ্নটা দিয়েছি সেটাই আশা করি তোমরা কমন পাবে। তো চলো প্রশ্নটা একটু দেখে নিই। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো। ঋণ নিয়ন্ত্রণ বলতে কী বোঝো, কেন্দ্রীয় ব্যাংকের ব্যবহৃত 3টি পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আশা রাখবো যে এই প্রশ্নটা পড়লেই কিন্তু আমরা হুবহু কমন পেয়ে যাব। নেক্সট যে প্রশ্নটা দিয়েছি, মুদ্রাস্ফীতি কি, ডিমান্ড পুল ও কস্ট পুল দুই ধরনের ডিমান্ড পুল ও কস্ট পুল এই 2 ধরনের কারণে মুদ্রাস্ফীতি ব্যাখ্যা করো। ভারতের মুদ্রাস্ফীতির কারণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা উল্লেখ করো। পরের প্রশ্ন, অর্থ সরবরাহ বলতে কী বোঝায়, আরবিআই কর্তৃক নির্ধারিত অর্থ সরবরাহের বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো। কোনো দেশে মোট অর্থ সরবরাহ নির্ধারণে অর্থগুণকের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চাহিদা বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য কী, এর প্রত্যেকটির কারণ ও উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, আধুনিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজগুলি বর্ণনা করো। এবার আমরা চলে আসবো ইউনিট 2, অর্থাৎ সরকারি বাজেটের জন্য অর্থ সংস্থান। এখান থেকে আমরা বলেছিলাম 2 মার্কের কোশ্চেন এবং কিছু 4 মার্কের কোশ্চেন আমাদের দেখতে হবে, এবং 2 মার্কের কোশ্চেন স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে তোমার 3টে আসবে, আর 4 মার্কের কোশ্চেন আমাদের একটা আসবে, যে কারণে 2 মার্কের কোশ্চেন কিন্তু এখান থেকে খুবই ভাইটাল। তো 2 মার্কের কোশ্চেনগুলো কিন্তু আমাদের সংজ্ঞামূলক প্রশ্ন আমরা এখান থেকে পাবো। তার মধ্যে স্বল্পকালীন ঋণের সংজ্ঞা, দীর্ঘকালীন ঋণের সংজ্ঞা, আভ্যন্তরীণ ঋণ, বাহ্যিক ঋণ, সরকারি ঋণ, সুষম বাজেট গুণক, প্রাথমিক ঘাটতি, রাজস্ব ঘাটতি, বাজেট ঘাটতি, সরকারি বাজেট, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, প্রগতিশীল কর, অনুপাতিক কর, কর বহির্ভূত আয়, সরকারি আয় ব্যয় ব্যবস্থা, ব্যক্তিগত আয় ব্যবস্থা। এগুলোর সংজ্ঞা ও 2টো করে বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই রেডি রাখবে। একটার সঙ্গে আর একটা পার্থক্যও তুলে দিতে পারে, যে কর বহির্ভূত আয় ও আর
প্রগতিশীল করের মধ্যে দুটি পার্থক্য লেখো, এরকমভাবে কিন্তু দিতে পারে। অর্থাৎ বিষয়টা বুঝে নেবে আর দুটো করে বৈশিষ্ট্য জেনে রাখবে। তার সঙ্গে জিএসটি কি, এটা কেন গুরুত্বপূর্ণ। 4 মার্কের কোশ্চেনগুলো বলি। সরকারি আয় ব্যবস্থা ও ব্যক্তিগত আয় ব্যবস্থা কি, তাদের পার্থক্য কি, অর্থনৈতিক উন্নয়নে সরকারি আয় ও ব্যয় ব্যবস্থার ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সরকারের প্রধান রাজস্ব উৎস কি, এগুলির বর্ণনা দাও। পরে কোশ্চেন, জিএসটির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের সংজ্ঞা ও পার্থক্য লেখো, এদের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। উপযুক্ত উদাহরণসহ দীর্ঘমেয়াদী এখানে যেটা হবে, উপযুক্ত উদাহরণসহ দীর্ঘমেয়াদী ঋণের এবং স্বল্পমেয়াদী ঋণের পার্থক্য লেখো। ঠিক আছে, আমি প্রিন্টিংটা মিস্টেক আছে, আমি মুখে বলে দিলাম। দীর্ঘমেয়াদী ঋণ ও স্বল্পমেয়াদী ঋণের পার্থক্যটা লেখো। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়নে সরকারি ঋণের ভূমিকা কী। পরবর্তী প্রশ্ন, সরকার নিজস্ব ঋণ কীভাবে পরিশোধ করে, দীর্ঘমেয়াদী ঋণ ভবিষ্যৎ প্রজন্মের উপর কী প্রভাব ফেলে। পরবর্তী কোশ্চেন, কেন সুষম বাজেট গুণকের মান 1 বা একক হয়। একটি সংখ্যা কত ধরনের মাধ্যমে সুষম বাজেট গুণক হিসেবে কাজ করে তা ব্যাখ্যা করো। এবার আমরা আসবো শিল্প থেকে কোশ্চেন। এখান থেকে শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আসবে। তো 2 মার্কের প্রশ্নের জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৈশিষ্ট্য, মহালানবিশ মডেল কী, এর লক্ষ্য কী, এটা কীভাবে ভারতের শিল্প উন্নয়ন ঘটাতে চেয়েছিল, শিল্প মুক্তিকরণ বা উদারীকরণ বলতে কী বোঝো, বাণিজ্য উদারীকরণ বলতে কী বোঝো, শিল্প মুক্তিকরণের দুটি সুবিধা লেখো, ক্ষুদ্র শিল্প এর গুরুত্ব উল্লেখ করো, ভারতে অর্থনীতিতে এর সুবিধা আলোচনা করো, শিল্প উন্নয়নে মহালানবিশের মডেল ভূমিকা ব্যাখ্যা করো, 1991 প্রথম শিল্পমুক্তকরণ গঠন ও তার প্রভাব আলোচনা করো, বিশ্বায়নের ফলে শিল্পখাতে যে পরিবর্তন তা ব্যাখ্যা করো, ক্ষুদ্র শিল্প ও গ্রামীণ শিল্প বলতে কী বোঝো, এটি অর্থনীতিতে কেন গুরুত্বপূর্ণ, এবং লাস্ট কোশ্চেন, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণে WTO এর ভূমিকা কী। নেক্সট আমাদের পরিষেবা ক্ষেত্র, যেখান থেকে আমাদের শুধুমাত্র 4 মার্কের প্রশ্ন আসবে, দুটো 4 মার্কের প্রশ্ন আসবে, যেটা কিন্তু খুবই ভাইটাল। তো অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে, এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা দুটো 4 মার্কের কোশ্চেন ইজিলি কমন পেয়ে যাবে, কারণ 4টে আসবে, দুটো লিখতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের পরিষেবা খাতের বিকাশের প্রধান কারণ কি, ভারতের আর্থিক পরিষেবা খাতে উদারনীতির প্রভাব ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, আইটি সেক্টরের উন্নতির কারণ কি। পরবর্তী প্রশ্ন, আউটসোর্সিং কি, ভারতে কীভাবে আউটসোর্সিং থেকে লাভবান হয়েছে, ভারত কীভাবে আউটসোর্সিং থেকে লাভবান হয়েছে। পরের কোশ্চেন, পরিষেবা খাত কীভাবে ভারতের নগরায়নের সঙ্গে যুক্ত হয়েছে। পরবর্তী কোশ্চেন, প্রযুক্তি উন্নয়ন কীভাবে পরিষেবা খাতের বিকাশে সাহায্য করেছে। পরবর্তী প্রশ্ন, কীভাবে উদারনীতি ভারতের পরিষেবা খাতে বিদেশি বিনিয়োগ বাড়িয়েছে। পরবর্তী প্রশ্ন আমাদের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। এখান থেকে কিন্তু 2 মার্কের কোশ্চেন আমাদের একটা লিখতে হবে এবং 6 মার্কের কোশ্চেন আমাদের একটা লিখতে হবে। তো 2 মার্কের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী কী রয়েছে। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বলতে কী বোঝায়, ইউএনডিপি এর SDG কি, দারিদ্র বৈষম্য কি, লরেন্স কার্ভ কি, চেষ্টায় উন্নয়ন কাকে বলে, আচ্ছা আর্থিক বৈষম্য কাকে বলে, পরম দারিদ্র কাকে বলে, মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, কার্বন ফুটপ্রিন্ট কি, পরিবেশগত ভারসাম্যহীনতা কাকে বলে। নেক্সট, দারিদ্র কীভাবে আর্থিক উন্নয়নে প্রভাব ফেলে, HDI এর মৌলিক সূচকের নাম কি, মানব উন্নয়নে ভারতের বর্তমান অবস্থা কী, জলবায়ু পরিবর্তন ভারতের কৃষিতে কী প্রভাব ফেলে, শিক্ষার মাধ্যমে এর প্রশ্নটা হচ্ছে শিক্ষার মাধ্যমে বৈষম্য কীভাবে হ্রাস পায়, বৈষম্য কীভাবে আর্থিক উন্নয়নকে বাধা দেয়। এবার আমরা আসবো কিছু 6 মার্ক কোশ্চেন। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বলতে কী বোঝো, ভারতের প্রেক্ষিতে এর গুরুত্ব আলোচনা করো, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত সূচকগুলি কী কী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো, এর গুরুত্ব কী। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক বৈষম্য কী, ভারতে এর কারণ ও ফলাফল আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, দারিদ্র কী, হেড কাউন্ট রেশিও ও দারিদ্র ফাঁক ব্যবহার করে দারিদ্র্যের পরিমাণ কীভাবে পরিমাপ করা যায় আলোচনা করো। অথবা হেড কাউন্ট রেশিও ও দারিদ্র ফাঁক পরিমাপের সীমাবদ্ধতাগুলো কী কী। লরেন্স বক্ররেখা কী, এটি আয় বৈষম্য বোঝাতে কীভাবে ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন, ভারতে অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে যুক্ত 4টি পরিবেশগত সমস্যা কী কী। পরবর্তী কোশ্চেন, ভারতের শিল্পায়ন কীভাবে পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে। লাস্ট কোশ্চেন, মানব উন্নয়ন সূচক কী, এর উপাদানগুলির ব্যাখ্যা দাও। ভারতে মানব উন্নয়ন সূচকের অবস্থান, উন্নয়নের ক্ষেত্রে যে সমস্যাগুলো সৃষ্টি করেছে তা আলোচনা করো, বা যে উন্নয়নের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে তা আলোচনা করো। এই হলো আমাদের ওভারঅল প্রশ্ন এবং তোমাদের সামনে আলোচনা করলাম। পরীক্ষার আগে প্রশ্নগুলো অন্তত দেখে যাও, কারণ গ্যারান্টি সহকারে বলা যাবে না যে এই 5টা প্রশ্নই আসবে, কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে আসবে এটুকু বলতে পারি। আশা করি তোমাদের এগুলো রেডি হয়েছে। যদি কারো রেডি না করা থাকে ইমিডিয়েটলি রেডি করে ফেলো। ধন্যবাদ।